খবরের শুরুতেই থাকছে হেডলাইন্স। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের অবস্থার আরও অবনতি, এয়ারলিফটে নিয়ে যাওয়া হচ্ছে দিল্লির এইমসে। ওবিসি সংরক্ষণ, কলকাতা পুর নিগমের কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি বাতিল করল হাইকোর্ট। খিদিরপুরে ম্যান মেড ফায়ার, শুভেন্দুর প্রশ্নবাণের কি জবাব দিলেন ফিরহাদ? ফেলের সংখ্যা কমাতে বড় উদ্যোগ, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক নিয়ে বাংলা সহ 7 রাজ্যকে নয়া সুপারিশ কেন্দ্রের। মোদির সঙ্গে ফোনালাপ ও মুনিরের সঙ্গে বৈঠকের পর ভারত পাকিস্তান যুদ্ধবিরতি নিয়ে নতুন বক্তব্য ট্রাম্পের। আন্তর্জাতিক বিমান চলাচলে বড় রদবদল এয়ার ইন্ডিয়ার। চন্দ্রিমা বলতে উঠতেই কক্ষ থেকে বেরিয়ে গেলেন বিরোধীরা, চন্দ্রিমার ক্ষোভে বিধানসভায় নজিরবিহীন সিদ্ধান্ত। পুলিশ সুপার পরিচয় চাকরি দেওয়ার নামে তোলাবাজি। সঞ্জয়কে 234 বার ফোন সোনমের, কে এই ব্যক্তি? মেঘালয় হত্যাকাণ্ডে বড় পর্দাফাঁস। পশ্চিমে এগোচ্ছে নিম্নচাপ অঞ্চল, উত্তাল হতে পারে সমুদ্র, অতি ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গে। জি7 মঞ্চে সন্ত্রাসবাদের বিরুদ্ধে একজোট হয়ে লড়াইয়ের বার্তা মোদির। বিধানসভায় ঢোকার মুখে তল্লাশি, মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি চেক হয়, প্রশ্ন বিজেপির অগ্নিমিত্রার। আসছি বিস্তারিত খবরে। কলকাতা হাইকোর্ট রাজ্যের নতুন ওবিসি সংরক্ষণের তালিকা খারিজ করেছে। তা সত্ত্বেও কলকাতা পুর নিগম সেই তালিকা ধরে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছিল। বৃহস্পতিবার হাইকোর্ট পুর নিগমকে কর্মী নিয়োগের সেই বিজ্ঞপ্তি বাতিল করতে নির্দেশ দিল। আদালতের নির্দেশ মেনে নতুন করে শূন্যপদ পূরণের বিজ্ঞপ্তি জারির নির্দেশ দিয়েছেন বিচারপতি কৌশিক চন্দ। এদিন কলকাতা পুর নিগমের কমিশনার ও রাজ্যের মিউনিসিপ্যাল রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারম্যানকে মামলার শুনানিতে ভার্চুয়ালি হাজির থাকার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। নির্দেশ মেনে তারা মামলার শুনানিতে ভার্চুয়ালি অংশ নিলেন। বিচারপতি কৌশিক চন্দ বললেন, নিয়োগের ব্যাপারে 2 দফতর নিজেদের গা বাঁচাতে একে অপরের ঘাড়ে দায় চাপাচ্ছে। হাইকোর্ট জানিয়ে দিল, এই বিজ্ঞপ্তি বাতিল করা হলো। নতুন করে কলকাতা পুর নিগমের শূন্য পদের পরিসংখ্যান দিয়ে পুর ও নগরোন্নয়ন দফতরের কাছে তাদের তালিকা পাঠাতে হবে। সেই তালিকা বিবেচনা করে 7 দিনের মধ্যে অনুমতি দেবে দফতর। তারপরেই মিউনিসিপ্যাল রিক্রুটমেন্ট বোর্ড নিয়োগের ব্যাপারে বিজ্ঞপ্তি জারি করতে পারবে। হাইকোর্টের স্পষ্ট নির্দেশ, ডিভিশন বেঞ্চের বেঁধে দেওয়া 66টি ওবিসি সম্প্রদায় ও 7% সংরক্ষণের যে রূপরেখা আছে তাকেই কার্যকর করতে হবে। কলকাতা পুর নিগমের সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে নিয়োগের বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের হল হাইকোর্টে। গতকাল এই মামলায় বিচারপতি কৌশিক চন্দ প্রশ্ন তুললেন, 2010 সালের পরে ইস্যু হওয়া ওবিসি শংসাপত্রগুলি খারিজ করেছে কলকাতা হাইকোর্ট। সেই মামলা সুপ্রিম কোর্টে এখনও বিচারাধীন। দেশের শীর্ষ আদালত হাইকোর্টের নির্দেশে হস্তক্ষেপ করেনি। এই পরিস্থিতিতে কিভাবে পুর নিগমের নতুন ওবিসি তালিকার ভিত্তিতে বিজ্ঞপ্তি জারি করল তা জানতে চেয়ে কলকাতা পুর নিগমের 2 আধিকারিককে ভার্চুয়ালি তলব করেছিলেন বিচারপতি। এদিনের শুনানি শেষে পুর নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। বিজেপি সাংসদ ও অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কলকাতা থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে দিল্লি নিয়ে যাওয়া হচ্ছে। তাকে দিল্লির এইমসে ভর্তি করা হবে। আজ বৃহস্পতিবার বিকেল ভোর 5:35 অ্যাম্বুলেন্স বিমান তাকে নিয়ে রওনা হবে। এখন তাকে গ্রিন করিডোর করে কলকাতা বিমানবন্দরে নিয়ে যাওয়া হচ্ছে। হাসপাতাল সূত্রে খবর, অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস হয়েছে তাঁর। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বললেন, কাল দীর্ঘক্ষণ কথা হয় ওর ভাইপোর সঙ্গে, পরিস্থিতি অবনতির দিকে, সেজন্য সিদ্ধান্ত নিই দিল্লির এইমসে নিয়ে যাওয়ার। আমরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে তিনি ভালো হয়ে যাবেন। তলপেটে ব্যথা নিয়ে গত শনিবার রাতে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হলেন অভিজিৎ। সূত্রের খবর, হাসপাতালে যখন ভর্তি হলেন তখন তার বমিও হচ্ছিল। সাংসদের প্যানক্রিয়াটাইটিস অর্থাৎ অগ্নাশয়ের প্রদাহ রয়েছে বলে মনে করলেন চিকিৎসকরা হাসপাতালের আইসিইউয়ে মাল্টি অর্গান সাপোর্ট সিস্টেমে রেখেছেন সাংসদকে। বুধবার হাসপাতালের তরফে জানানো হল, নন ইনভেসিভ ভেন্টিলেশনে ছিলেন সাংসদ। বুধবার দুপুরে পরিবারের সদস্যদের কাছে সাংসদের শারীরিক সমস্যার দিকগুলি তুলে ধরলেন চিকিৎসকরা। পেটের সিটি স্ক্যানের রিপোর্ট ঘিরে আলোচনা হল। তবে এদিন তার পরিবারের তরফে জানানো হল, তার শারীরিক পরিস্থিতির আরও অবনতি হয়েছে।
যে কারণে তার পরিবার সিদ্ধান্ত নিয়েছে তাকে দিল্লির এইমসে নিয়ে যাওয়ার। সেল ট্যাক্স সংশোধন বিল বলতে উঠলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, কিন্তু তখনই কক্ষ ত্যাগ করে বেরিয়ে গেলেন বিজেপি বিধায়কেরা। বিধানসভায় নজিরবিহীন কাণ্ড ঘটল। উত্তপ্ত হয়ে উঠল বিধানসভা অধিবেশন। বিজেপি বিধায়কদের কক্ষ ত্যাগ নিয়ে তুমুল ক্ষোভ প্রকাশ করলেন চন্দ্রিমা ভট্টাচার্য। বৃহস্পতিবার সেল ট্যাক্স সংশোধন বিলটি নিয়ে আলোচনা ছিল। মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য যখন বলতে উঠলেন তখন বিজেপি বিধায়কেরা কক্ষ ত্যাগ করে বেরিয়ে গেলেন। তাতেই ক্ষুব্ধ হলেন মন্ত্রী। চন্দ্রিমার বক্তব্য, বিরোধীরা বিল নিয়ে আলোচনা করেন, কিন্তু মন্ত্রী যখন জবাবি ভাষণ দেন তখন তারা কক্ষ ত্যাগ করেন। এটা চরম অসৌজন্যের। উঠে দাঁড়িয়ে চন্দ্রিমা বলতে থাকলেন, এটা অন্যায়, এটা অন্যায়। এরপর থেকে ওরা যখন বলবে তখন আমরাও আর থাকব না। স্পিকারের উদ্দেশ্যে চন্দ্রিমা বললেন, বিধানসভার রুলস অ্যান্ড রেগুলেশন স্ট্র্যাটেজি বদল করুন। ক্ষোভ প্রকাশ করল ট্রেজারি বেঞ্চও। অধ্যক্ষ জানালেন, এরপর একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলে বিরোধীদের সব বক্তব্য এক্সপাঞ্জ করা হবে। এটা অসৌজন্য। কিন্তু পাল্টা পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বললেন, এক্সপাঞ্জ এখনই করতে হবে, কারণ এটা বারবার হচ্ছে। পরিস্থিতি বুঝে স্পিকার বললেন, এই নিয়ে তো রুল আছেই, ফলে বিরোধীদের সব বক্তব্য এক্সপাঞ্জ করার কথা ঘোষণা করলাম। বিধানসভায় নজিরবিহীন ঘটনা ঘটল। যদিও বিজেপি বিধায়কদের বক্তব্য, আলোচ্য বিলটি পড়ে দেখবার জন্য খুব কম সময় দেওয়া হয়েছে, তাই তারা আগেই জানিয়েছিলেন তারা এই বিলের ওপর আলোচনা করবেন, কিন্তু মন্ত্রীর বক্তব্য শুনবেন না। কলকাতা পুরসভার নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বড় নির্দেশ দিল হাইকোর্ট। ওবিসি তালিকা বাতিলের পর কলকাতা পুরসভার নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে শুরু হয়েছে বিতর্ক। বৃহস্পতিবার হাইকোর্টে ভার্চুয়াল হাজিরা দিলেন কলকাতা পুরসভার কমিশনার ও রাজ্য মিউনিসিপ্যাল বিচারপতি কৌশিক চন্দ্রের পর্যবেক্ষণ, দুই দফতর নিজেদের বাঁচাতে একে অপরের উপর দায় চাপাচ্ছে। শেষ পর্যন্ত হাইকোর্টের নির্দেশে বিজ্ঞপ্তি বাতিল করা হল। নতুন করে কলকাতা পুরসভা শূন্যপদের পরিসংখ্যান দিয়ে পুর ও নগরোন্নয়ন দপ্তরের কাছে তাদের তালিকা পাঠাবে। সেই তালিকা বিবেচনা করে 7 দিনের মধ্যে অনুমতি দেবে দফতর। সম্প্রতি মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন কলকাতা পুরসভায় সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল। বিজ্ঞপ্তি অনুযায়ী মোট 78টি শূন্যপদের মধ্যে ওবিসি এ এর জন্য 8টি, ওবিসি বি এর জন্য 5টি পদ সংরক্ষণের কথা বলা হয়। ওই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে দায়ের হল মামলা। পুলিশ সুপার পরিচয়ে চাকরি দেওয়ার নামে তোলাবাজি। ঘটনাটি ঘটেছে গড়ফা থানা এলাকায়। সূত্রের খবর, ভাড়া বাড়ি থেকে সুশীত সেন নামের ভুয়ো পুলিশকে গ্রেফতার করেছে পুলিশ। নিজেকে আমডাঙ্গা থানার পুলিশ বলে দাবি করত সে। উদ্ধার হয়েছে লক্ষাধিক নগদ টাকা। বাজেয়াপ্ত করা হয়েছে একটি ল্যাপটপ, 3টি মোবাইল ফোন। উদ্ধার হয়েছে ভুয়ো আধার কার্ড, ভোটার কার্ড ও সিম কার্ড। আরও জানা গিয়েছে, গড়ফা এলাকায় নীলবাতি গাড়ি নিয়ে ভুয়ো নামে রণজয় চ্যাটার্জি বলে পুলিশ সুপার পরিচয়ে ঘুরে বেড়াত। সম্প্রতি আমডাঙ্গা থানায় চাকরির নামে প্রতারণার শিকার এক ব্যক্তি অভিযোগ করলেন। তদন্তে নেমে ভোর রাতে গড়ফা এলাকা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করল আমডাঙ্গা থানার পুলিশ। রুজু হয়েছে মামলা। বৃহস্পতিবার ধৃতকে বারাসাত আদালতে তোলা হবে। তার আসল পরিচয় ও ঠিকানা জানার চেষ্টা করছে আমডাঙ্গা থানার পুলিশ। 1 মার্চ থেকে 8 এপ্রিল এই 39 দিনে 234 বার সঞ্জয় বর্মা নামের এক ব্যক্তিকে ফোন করেছিলেন সোনম রঘুবংশী। স্বামী রাজা রঘুবংশী খুনে অন্যতম অভিযুক্ত তরুণীর কল রেকর্ড ঘেঁটে এমনটাই জানতে পারল পুলিশ। প্রশ্ন হল, সঞ্জয় বর্মা কে? তার সঙ্গে সোনমের সম্পর্কই বা কী? মেঘালয়ে মধুচন্দ্রিমায় হত্যাকাণ্ডে তদন্তকারীরা চ্যালেঞ্জে পড়ে গিয়েছিলেন। অবশ্য শেষ পর্যন্ত রহস্যের সমাধান হয়েছে। কি সেই সমাধান? পুলিশ জানতে পারল সঞ্জয়ের প্রকৃত পরিচয়। এই সঞ্জয় আর কেউ নন, তিনি ধৃত রাজ কুশওয়াহা। প্রেমিক রাজকে আড়াল করতেই পদবি বদলে তার ফোন নম্বর নিজের মোবাইলে সেভ করেছিলেন সোনম। রাজাকে হত্যার অভিযোগে আগেই যাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তদন্তকারীরা এখন জানতে পারলেন, রাজা রঘুবংশীর সঙ্গে বিয়ের সপ্তাহখানেক আগে থেকে সঞ্জয় নামে এক যুবকের সঙ্গে ঘন ঘন ফোনে কথা হতো সোনমের। এমনকি ঘণ্টার পর ঘণ্টা কথা বলতেন তারা, যদিও ওই যুবকের ফোন নম্বর এখন সুইচড অফ। শুরুতে পুলিশ ভাবছিল রাজবর্মা তৃতীয় কোনো ব্যক্তি কিনা, যদিও শেষ পর্যন্ত জানা গেল সঞ্জয় আর কেউ নন, সোনমের প্রেমিক রাজ। তদন্ত সূত্রে আগেই জানা গিয়েছিল 20 বছর বয়সী রাজ সোনমের বাবার কারখানায় কাজ করতেন। সেখান থেকেই উভয়ের মধ্যে সম্পর্ক গড়ে উঠল।
যদিও রাজা রঘুবংশীর সঙ্গে সোনমের বিয়ে ঠিক করল পরিবার। বিয়ের আগে মাকে সম্পর্কের বিষয়টি সোনম জানালেও ভিন্ন জাতের রাজের সঙ্গে বিয়ের প্রস্তাব বাতিল করা হয়ে গেল। সোনমের সঙ্গে ব্যবসায়ী রাজার বিয়ে হল গত 11ই মে। সপ্তাহখানেক পরে ইন্দোরের নবদম্পতি মধুচন্দ্রিমায় গেলেন মেঘালয়ে। 21শে মে তারা উঠলেন শিলংয়ের বালাজি গেস্ট হাউসে। পরের দিন থেকেই নিখোঁজ রাজা। 2রা জুন খাত থেকে উদ্ধার হল তাঁর পচনধরা দেহ। 7ই জুন গ্রেপ্তার করা হল সোনমকে। রাজার খুনে এ পর্যন্ত 5 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তদন্তে মোটামুটি স্পষ্ট হল যে সোনম ও রাজ পরিকল্পনা করেই পথের কাঁটা রাজাকে হত্যা করল। বর্ষা প্রবেশ করেছে বাংলায়, সেই সঙ্গে তৈরি হয়েছে নিম্নচাপ অঞ্চল। এই দুইয়ের প্রভাবে দক্ষিণবঙ্গে টানা বৃষ্টি চলছে। আপাতত দুদিন বৃষ্টি কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে তারপর আবার ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। ভিজবে কলকাতাও। আবহাওয়া অফিস জানিয়েছে সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চল ধীরে ধীরে উত্তর পশ্চিম দিকে এগিয়েছে। বর্তমানে তা উত্তর পূর্ব ঝাড়খণ্ড এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর অবস্থান করছে। সমুদ্রপৃষ্ঠ থেকে 7.6 কিলোমিটার উঁচুতে রয়েছে ঘূর্ণাবর্ত। আগামী 24 ঘণ্টায় এটিআরও উত্তর পশ্চিম দিকে এগোবে। এর প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, বীরভূম, দক্ষিণ 24 পরগনা, হুগলি এবং মুর্শিদাবাদে ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুক্রবার এবং শনিবার বিক্ষিপ্ত বৃষ্টি চললেও আবহাওয়া সংক্রান্ত কোনো সতর্কতা জারি করেনি আবহাওয়া অফিস। ওই দুদিন বৃষ্টি কম থাকবে। ঝড় বৃষ্টি আবার বাড়বে রবিবার থেকে। ওই দিন বীরভূম, মুর্শিদাবাদের মতো জেলায় ভারী বৃষ্টি হতে পারে। বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টি এবং ঘণ্টায় 30 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে। সোমবারের জন্যও একই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনায় সোমবার ভারী বৃষ্টি হতে পারে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গেও। বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে কমলা সতর্কতা রয়েছে। এছাড়া উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহেও ভারী বর্ষণ চলতে পারে মঙ্গলবার পর্যন্ত। পশ্চিমবঙ্গ এবং ওড়িশার উপকূলে ঘণ্টায় 35 থেকে 45 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে আগামী 24 ঘণ্টায়। এর ফলে উত্তাল হবে সমুদ্র। মৎস্যজীবীদের তাই আপাতত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। সন্ত্রাসবাদের মোকাবিলায় সারা বিশ্বকে একজোট হয়ে লাগাতার লড়াই করতে হবে। নির্দিষ্ট কিছু ক্ষেত্রে সরব হয়ে অন্য সময় চুপ থাকলে বা সুবিধাবাদী অবস্থান নিলে আখেরে ধাক্কা খাবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই। কানাডায় G7 সম্মেলনে সন্ত্রাসবাদ মোকাবিলায় এমনই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত 22শে এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় 26 জনের মৃত্যুর প্রেক্ষিতে মোদীর এই বার্তা বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মতো তথ্যাভিজ্ঞ মহলের। বুধবার প্রধানমন্ত্রী জানালেন, এই হামলা শুধু ভারতের নয়, সারা বিশ্বের কাছেই একটা আঘাত। তিনি বললেন, পহেলগাঁওয়ের হামলা শুধুই ভারতীয়দের নয়, বিশ্ব মানবতার উপরেও আঘাত। এর পরেই নাম না করে পাকিস্তানকে নিশানা করলেন মোদী। G7 সম্মেলনে উপস্থিত রাষ্ট্রনেতাদের উদ্দেশ্যে তিনি বললেন, একদিকে আমরা নিজের সুবিধা অনুযায়ী বিভিন্ন ধরনের বিধিনিষেধ আরোপ করি, অন্যদিকে যে সমস্ত দেশ প্রকাশ্যেই জঙ্গিদের মদদ দেয় তাদেরকেই আবার পুরস্কৃত করি। উল্লেখ্য, বারবার বিভিন্ন জঙ্গি সংগঠনকে মদদ দেওয়ার অভিযোগ উঠেছে পাকিস্তানের বিরুদ্ধে। অথচ পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে তীব্র সংঘাতের আবহেই বিশেষ বোর্ড বৈঠক ডেকে ইসলামাবাদের জন্য বিশেষ অর্থ সহায়তা অনুমোদন করল IMF। জঙ্গিদের মদতদাতা পাকিস্তানকে $100 কোটি ঋণ মঞ্জুরের তীব্র বিরোধিতা করেছিল ভারত। ভোটাভুটির সময় ভারত অনুপস্থিত থাকল, তাতেও অবশ্য কাজের কাজ কিছু হয়নি। এই ঘটনায় রীতিমতো ক্ষোভ প্রকাশ করল ভারত। এদিন ঘুরিয়ে সেই প্রসঙ্গ তুলে মোদী খোঁচা দিলেন বলে মনে করা হচ্ছে। ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ আমিই থামিয়েছি, প্রায় নিয়মিত এই কথাই বলতেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অপারেশন সিন্দুরে পাক জঙ্গি ঘাঁটি ধ্বংস করে যোগ্য জবাব দিল ভারত, যার ফলে ভারতের ওপর হামলা চালাতে শুরু করল পাকিস্তান। সেই হামলা রুখে প্রত্যাঘাত করল নয়াদিল্লিও। পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে ওঠার আগেই যুদ্ধবিরতিতে গেল দুই দেশ।
যদিও নয়াদিল্লি ও ইসলামাবাদের আগেই সেই যুদ্ধবিরতির কথা আগাম সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করলেন ট্রাম্প, যাকে কেন্দ্র করে বিস্তর জলঘোলা হল। তারপর থেকেই প্রায় রোজই একই কথা বলতেন মার্কিন প্রেসিডেন্ট, যে তিনি ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ থামিয়েছেন। যদিও আজ বৃহস্পতিবার পাল্টি খেয়েছেন ট্রাম্প। তিনি জানিয়েছেন ওরা দুই দেশই পরমাণু শক্তিধর। যুদ্ধবিরতি নিয়ে নিজেরাই আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছে। দুই দেশের নেতারা খুবই বিচক্ষণ। যুদ্ধ থামিয়েছে সময়ে, নইলে সেটা পরমাণু যুদ্ধে যেতে পারত। কিন্তু আচমকাই ট্রাম্পের এই মতবদল? বিশেষজ্ঞদের মতে গতকাল বুধবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে কথা ও পাক সেনা প্রধান আসিফ মুনিরের সঙ্গে বৈঠকের পরই নিজের মতো বদলেছেন মার্কিন প্রেসিডেন্ট। গতকাল বুধবার আসিফ মুনিরের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বললেন, যে কারণে আজ আমি এখানে, সেটা হলো আমি মুনিরকে ধন্যবাদ জানাতে চাই, কারণ উনি যুদ্ধে না গিয়ে তা থামিয়েছিলেন। দুজন বুদ্ধিমান মানুষ যুদ্ধে আর না এগোনোর সিদ্ধান্ত নিয়েছিলেন, নইলে বিষয়টি পরমাণু যুদ্ধের দিকে যেতে পারত। দুটি দেশই পরমাণু শক্তিধর। আমি প্রধানমন্ত্রী মোদীকেও ধন্যবাদ জানিয়েছি। আমরা বাণিজ্য বিষয়ক একটি চুক্তি নিয়ে আলোচনা করছি। একইভাবে পাকিস্তানের সঙ্গেও আমরা বাণিজ্য সংক্রান্ত একটি চুক্তি করব। এই প্রথম ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে নিজের কৃতিত্ব নিলেন না ট্রাম্প। তবে কি মুনির ও মোদির সঙ্গে কথা বলার পরই নিজের দাবি থেকে অবশেষে সরে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে সর্বত্র। অপরদিকে ইরান ইসরায়েল যুদ্ধ নিয়ে পাক সেনা প্রধানের সঙ্গে কোনো কথা হয়েছে কিনা সেই বিষয়ে প্রশ্ন করতেই ট্রাম্প বললেন, পাকিস্তান ইরানকে ভালোভাবেই চেনে, বোঝে, আমার থেকেও বেশি জানে ওরা। কিন্তু এখন যা চলছে সেটা নিয়ে মোটেই খুশি নন। এমন নয় যে ইসরায়েলের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক খারাপ, দুটি দেশকেই ভালোভাবে চেনে ওরা। কিন্তু যা চলছে সেটা নিয়ে মোটেই সন্তুষ্ট নয়। এই বিষয়ে পাকিস্তান আমার সঙ্গে সহমত পোষণ করেছে। কলকাতার খিদিরপুর অগ্নিকাণ্ডে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর তোলা অভিযোগের জবাব দিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। শুভেন্দু দাবি করেছিলেন, নারকেলডাঙ্গা থেকে খিদিরপুর কিংবা হাওড়ার মঙ্গলাহাট ঝুপড়ি এলাকাগুলিতে আগুন লাগিয়ে দেওয়ার পিছনে একটাই কারণ রয়েছে, তা হল অত্যন্ত মূল্যবান ওই জমিগুলি দখল করা। শুভেন্দুর যুক্তি ছিল, ওই জায়গাগুলি কিছুদিন ফাঁকা পড়ে থাকবে, তারপর সেখানেই প্রমোটিং হবে। অর্থাৎ এক কথায় বলতে গেলে খিদিরপুরের অগ্নিকাণ্ডের নেপথ্যে ষড়যন্ত্রের তত্ত্ব খাড়া করেছিলেন শুভেন্দু অধিকারী। ম্যান মেড ফায়ার নিয়ে একই সুর শোনা গিয়েছিল সিপিএম নেতা মোহাম্মদ সেলিমের গলাতেও। আজ বৃহস্পতিবার 19 জুন 2025 বিধানসভায় দাঁড়িয়ে এই সমস্ত অভিযোগ এক বাক্যে খারিজ করে দিলেন ফিরহাদ। প্রসঙ্গত, এর আগে এ নিয়ে বিধানসভায় সরব হয়েছিলেন শুভেন্দু অধিকারী, যার জবাবে এদিন ফিরহাদ মন্তব্য করলেন, আগুন ধরার পর সেই জায়গাতেই প্রমোটিং হয়েছে এমন ঘটনা কলকাতা তথা রাজ্যের কোথাও ঘটেনি। আগুনের পর সেই জায়গাতেই একটা বড় বিল্ডিং তৈরি হয়েছে এমন দৃষ্টান্তও নেই। উল্টে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন দিতে গিয়ে সমস্যায় জায়গা সংক্রান্ত পড়তে হয়েছে। উল্লেখ্য, এর আগে শুভেন্দুর তোলা অভিযোগের জবাব দিয়েছিলেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু। আর এদিন বিধানসভার উল্লেখ পর্বে এই ইস্যুটি উত্থাপিত হতেই জবাব দিলেন ফিরহাদও। মন্ত্রী আরও জানিয়েছেন, বাংলায় গত 14 বছরে অগ্নিকাণ্ডের জেরে মৃত্যু হয়েছে 150 জনের। বর্তমানে সারা রাজ্যে 130টি দমকল কেন্দ্র রয়েছে। চলতি বছর 2025 এখনও পর্যন্ত শুধুমাত্র কলকাতাতেই 12টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। যদিও এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী আগে বলেছিলেন, জাতীয় পরামর্শদাতা কমিটির তথ্য অনুযায়ী রাজ্যে অত্যাধুনিক যন্ত্রপাতি সহ মোট 2000 দমকল কেন্দ্র থাকা উচিত। বিরোধীরা অগ্নিকাণ্ডের জন্য সরকার ও প্রশাসনের ব্যর্থতাকে দায়ী করলেও ফিরহাদ এদিন বললেন, ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে, শুধু সরকারকে দোষ দিয়ে লাভ নেই। এই ধরনের ঘটনার জন্য আমজনতার অসচেতনতাকেও দায়ী করেছেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী। বিধানসভায় বিধায়কদের গাড়ি ঢোকার সময় তল্লাশি। সপ্তাহখানেক আগে থেকে এই প্রক্রিয়া শুরু হয়েছে। আগেই এই নিয়ে সরব হয়েছিল বিজেপি। এদিন বড় প্রশ্ন তুললেন আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি চেক করা হয়, নিরাপত্তারক্ষীদের জিজ্ঞেস করলেন তিনি। জানা যাচ্ছে, গত 13 জুন থেকে রাজ্য বিধানসভায় পদ্ম বিধায়কদের গাড়ি চেকিং শুরু হয়েছে। প্রতিবাদ করতে দেওয়া হবে না বলে এত কড়াকড়ি দাবি গেরুয়া ব্রিগেডের। এদিন বিধানসভায় প্রবেশের মুখে তল্লাশির সময় পুলিশের সঙ্গে রীতিমতো বাদানুবাদে জড়িয়ে পড়লেন আসানসোল দক্ষিণের বিধায়ক।
মুখ্যমন্ত্রীর নাম নিয়ে অগ্নিমিত্রা জিজ্ঞেস করলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি চেক করা হয়? নিরাপত্তারক্ষী জবাব দিলেন, আমার কাছে যা অর্ডার রয়েছে সেই অনুযায়ী আমি করছি। এরপরেই কর্মরত পুলিশ আধিকারিকদের উদ্দেশ্যে বিজেপি বিধায়ক বললেন, নিয়ম তো সবার জন্য সমান। মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়িও কি চেক করা হয়? আইনের ঊর্ধ্বে তো কেউ নয়। আমার গাড়িতে যদি তল্লাশি চালানো হয় তাহলে মুখ্যমন্ত্রীর গাড়িও চেক করা হবে। আমি আলাদা কোনো সুবিধা তো চাইছি না। অগ্নিমিত্রা এরপর বিজেপির একটি উত্তরীয় দেখিয়ে বললেন, সেটি সরাতে বলেছিলেন নিরাপত্তারক্ষীরা। কেন সরাবো? প্রশ্ন তুললেন তিনি। সেই সঙ্গেই তার দাবি, তৃণমূলের বড় বড় বিধায়কদের গাড়িতে এগিয়ে বাংলা লেখা থাকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিও লাগানো থাকে। সেই সময় তো গাড়ি ঢুকবে না বলছেন না, শুধু এই উত্তরীয় থাকলে গাড়ি ঢুকবে না বলছেন। সব জিনিস থাকবে, কিছু সরানো হবে না। উল্লেখ্য, প্রখ্যাত ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্রা পাল বঙ্গ রাজনীতির পরিচিত মুখ। ২১-এর বিধানসভা নির্বাচনে আসানসোল দক্ষিণ কেন্দ্রে পদ্ম ফোটালেন তিনি। এবার সেই বিধায়কই বিধানসভায় ঢোকার মুখে গাড়িতে তল্লাশি চালানো নিয়ে ক্ষোভ উগরে দিলেন। পড়ুয়াদের জীবনের প্রথম বড় পরীক্ষা হিসেবে গণ্য করা হয় মাধ্যমিককে। সেই ধাপ পেরোলেই আসে উচ্চ মাধ্যমিকের পালা। ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার রূপরেখা তৈরি করতে এই দুই পরীক্ষার গুরুত্ব অনস্বীকার্য। এবার এই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক নিয়েই বাংলাসহ ৭ রাজ্যকে বড় সুপারিশ করল কেন্দ্র। পড়ুয়াদের বাড়তে থাকা ফেলের হার কমাতে এই সুপারিশ করা হয়েছে। জানা যাচ্ছে, গত বছর গোটা ভারতে দশম শ্রেণীতে মোট 22.17 লাখ শিক্ষার্থী অনুত্তীর্ণ ছিল। উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে সেই সংখ্যা ছিল 20.16 লাখ। কেন্দ্র জানিয়েছে, সমগ্র দেশের মধ্যে পশ্চিমবঙ্গ, অসম, কেরল, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা ও মণিপুরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের ছাত্রছাত্রীদের অনুত্তীর্ণ হওয়ার হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সেটা কমাতে এই দুই পরীক্ষানিক একই বোর্ড উল্লিখিত ৭ রাজ্যকে এমনটাই সুপারিশ করেছে কেন্দ্র। স্কুল শিক্ষা সচিব সঞ্জয় কুমার এই বিষয়ে বললেন, দশম ও দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে অভিন্ন বোর্ড হলেই বিষয়টি সহজ হবে। এই রকম না হলে ছাত্রছাত্রীদের পরীক্ষার ফলাফল খারাপ হচ্ছে। সেই জন্য ৭ রাজ্যকে আমরা একটি বোর্ড গঠনের সুপারিশ করেছি। জানা যাচ্ছে, বর্তমানে ভারতে 3টি জাতীয় স্তর ও 63টি রাজ্য স্তরের বোর্ড রয়েছে। এই রাজ্য স্তরের বোর্ডগুলির মধ্যে 97% শিক্ষার্থী 33টি বোর্ডেই আছেন। বাকি বোর্ডগুলিতে মাত্র 3% পড়ুয়া আছে, যার জেরে একটি অসম পরিকাঠামো তৈরি হয়েছে ও বৃদ্ধি পাচ্ছে জটিলতা। এদিকে পশ্চিমবঙ্গের কথা বলা হলে, এই রাজ্যে মাধ্যমিক পরীক্ষা নেয় মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চ মাধ্যমিকের দায়িত্বে রয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। কেন্দ্রের সুপারিশ, দুই পরীক্ষা একই বোর্ড নিক। বাংলাসহ দেশের 7টি রাজ্যকে এই সুপারিশ করা হয়েছে। এরপর এই নিয়ে কি সিদ্ধান্ত নেওয়া হয় সেটাই দেখার।